প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছে। অবশ্যই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের রসায়নের শর্ট সিলেবাস কোর্সের 4 নাম্বার ক্লাস নিয়ে। ধরা যায় এটা 5 নাম্বার ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশন, তারপরে আমরা কোর্স হিসেবে হচ্ছে আমরা এটা 4 নাম্বার ধরতে পারি। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 4 নাম্বার লেকচারের যে ক্লাসটা, সেটা এই অধ্যায়ে অর্থাৎ এই ক্লাসে আমি তোমাদের সামনে যা যা পড়াবো তা হচ্ছে এই যে এখানে টপিকস দেওয়া আছে যে গলন এবং স্ফোটন সম্পর্কে হচ্ছে আমরা ধারণা দেব। 2 নাম্বার বরফের তাপ প্রদানের লেখচিত্র এবং জলীয় বাষ্পকে শীতলীকরণের যে লেখচিত্র, এই 3টা টপিকস হচ্ছে আমরা কভার করব। তো প্রথম হচ্ছে গলন এবং স্ফোটন সম্পর্কে ব্যাখ্যা করা যাক। যেমন ধরো এই যে গলন এবং আমাদের এই বইতে হচ্ছে 4টা টপিক স্পেসিফিক আমাকে ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে গলন এবং গলনাঙ্ক 2টা জিনিস, আরেকটা হচ্ছে স্ফোটন এবং স্ফোটনাঙ্ক। এই টোটাল 4টা টপিকস, এই যে 4টা ধর হচ্ছে যে বলা যায় 4টা হচ্ছে কিওয়ার্ড বা 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড খুব ভালোভাবে আমাকে বুঝতে হবে। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে যে গলন এবং স্ফোটন, 2টা যদি আমরা ভালোভাবে দেখি। প্রথম কথা হচ্ছে গলন কাকে বলে বা গলন জিনিসটা কি। গলন হচ্ছে যদি আমি বলি যে তাপ প্রদানের ফলে কোনো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় গলন। আর স্ফোটন বলা হয় যে তাপ প্রদানের ফলে কোনো তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে স্ফোটন। অর্থাৎ গলন এবং স্ফোটন 2টা হচ্ছে 2টা প্রক্রিয়া। এই প্রক্রিয়া 2টা, একটা হচ্ছে যে আমরা যদি কোনো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করতে চাই তাপ প্রদানের মাধ্যমে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় গলন। আর স্ফোটন মানে হচ্ছে যদি আমি কোনো তরল পদার্থকে বায়বীয় অবস্থায় রূপান্তর করতে চাই বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে চাই, তখন এই তাপ প্রদানের ফলে আমরা যে তরলকে বায়বীয় অবস্থায় রূপান্তর করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে স্ফোটন। তাহলে 2টা জিনিস, একটা হচ্ছে গলন আর একটা হচ্ছে স্ফোটন। তার পরবর্তীতে আমাদের সামনে আরও 2টা জিনিস আসে, সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফোটনাঙ্ক। তো গলনাঙ্ক এবং স্ফোটনাঙ্ককে আমরা যদি সহজ করে বলি, পরবর্তীতে আমরা সংজ্ঞায়িত করব, বাট আগে হচ্ছে আমরা সহজ করে বলি যে গলনাঙ্ক জিনিসটা কি আর স্ফোটনাঙ্ক জিনিসটা কি। গলনাঙ্ক এবং স্ফোটনাঙ্ক হচ্ছে, গলন আর স্ফোটন হচ্ছে 2টা প্রক্রিয়া। এখন এই 2টা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আমাদের প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে আমাদের তাপ। এই যে পরিমাণ তাপ আমরা ইউজ করব, অর্থাৎ যে পরিমাণ তাপের কারণে একটা কঠিন পদার্থ তরলে রূপান্তর হচ্ছে, তাকে বলা হয় গলনাঙ্ক। আর যে পরিমাণ তাপের কারণে একটা তরল পদার্থ বায়বীয় অবস্থায় রূপান্তর হচ্ছে, ওই তাপটাকে বলা হবে স্ফোটনাঙ্ক। তাহলে অবশ্যই 4টা জিনিস খুব ভালোভাবে হচ্ছে যে আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? 4টা জিনিস, একটা হচ্ছে গলন, স্ফোটন, গলনাঙ্ক, স্ফোটনাঙ্ক। গলন এবং স্ফোটন হচ্ছে 2টা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে গলনে হচ্ছে কঠিন পদার্থ তরলে রূপান্তর হবে, আর স্ফোটনের ক্ষেত্রে হচ্ছে তরল পদার্থ বায়বীয় অবস্থায় রূপান্তর হবে। আর যদি গলনাঙ্ক মানে হচ্ছে এই যে কঠিনকে তরলে আমরা রূপান্তর করতেছি, যে তাপটা প্রয়োজন, এই তাপটাকে বলা হয় গলনাঙ্ক। আর তরল থেকে যখন আমি বায়বীয় অবস্থায় রূপান্তর করব কোনো পদার্থকে, যে তাপটার প্রয়োজন, সেটাকে বলা হবে স্ফোটনাঙ্ক তাপ। তো গলনাঙ্ক হচ্ছে যে তাপটা, আর স্ফোটনাঙ্ক হচ্ছে তাপটাকে বলা হয় স্ফোটনাঙ্ক। তো এটাকে যদি আমরা আরেকটু সংজ্ঞায়িত করি, সেক্ষেত্রে বলা যায় যে গলনাঙ্ক শুধুমাত্র তাপ দিলে হবে না, সেখানে এক বায়ুমণ্ডলীয় চাপ লাগবে। এক বায়ুমণ্ডলীয় চাপ প্লাস তাপ, এই 2টা মিলে যখন থাকবে, তখন এই টোটাল তাপটাকে বলা হবে গলনাঙ্ক। আর ঠিক স্ফুটনাঙ্কর ক্ষেত্রেও আমাকে এক বায়ুমণ্ডলীয় চাপ লাগবে। এক বায়ুমণ্ডলীয় চাপ প্লাস যে পরিমাণ তাপের কারণে কোন একটা পদার্থ তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর হবে, ওই তাপটাকে বলা হবে স্ফোটনাঙ্ক। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে বা এক বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটা কি। বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটা হচ্ছে যে বায়ুমণ্ডল, সাধারণত আমরা জানি যে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থান করে থাকি, আর আমাদের উপরে হচ্ছে একটা বায়ুর স্তর আছে, অর্থাৎ বায়ুমণ্ডল আছে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থগুলো, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, প্লাস হচ্ছে অন্যান্য যে গ্যাসীয় পদার্থগুলো আছে, এগুলো বায়ুমণ্ডলের মধ্যে হচ্ছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই যে বায়ুমণ্ডল সাধারণত হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপর একদর তার ওজনের কারণে, বায়ুমণ্ডল যেহেতু বিভিন্ন ধরনের পদার্থ আছে, গ্যাসীয় পদার্থ আছে, তার মানে এটার মধ্যে অবশ্যই কি ওজন আছে। আর সেই ওজনের কারণে বায়ুমণ্ডল কি করে, পৃথিবীর পৃষ্ঠের উপর তার এক ধরনের চাপ প্রয়োগ করে থাকে। আর বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করার ক্ষেত্রে সাধারণত হচ্ছে, আমরা যদি এটাকে আরেকটু সহজে বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে চাপ পি ইকুয়ালস টু মানে হচ্ছে এফ বাই এ। যদি আমরা বলি যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর, তো
ক্ষেত্রফল এ মানে হচ্ছে ক্ষেত্রফল আর এফ মানে হচ্ছে বল, তাহলে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার আর বলের একক হচ্ছে বল মানে হচ্ছে এফ, তাহলে হচ্ছে বলের একক আমরা বলতে পারি 1 নিউটন। তাহলে এটাকে আমরা সহজে বলতে পারি যে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল তার ওজনের কারণে ভূপৃষ্ঠের প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি যে পরিমাণ বল প্রয়োগ করে থাকে তাকে বলা হয় এক বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডল তার ওজনের কারণে ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে থাকে তাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। আর এই বায়ুমণ্ডলীয় চাপের ইংলিশ হচ্ছে অ্যাটমসফিয়ার চাপ, অ্যাটমসফিয়ার প্রেসার। এটাকে সংক্ষেপে লেখা হয় এক বায়ুমণ্ডলীয় চাপকে সহজে এটিএম লেখা হয়, আর চাপের একক হচ্ছে প্যাসকেল। তো এক বায়ুমণ্ডলীয় চাপ সমান আমরা লিখতে পারি 101.325 প্যাসকেল, বা আমরা এটাকে আরো সহজে লিখতে পারি 101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল মানে হচ্ছে আমরা এটাকে 1000 টাকা আলাদা করে ফেলেছি, যার কারণে আমরা এটাকে কিলো প্যাসকেল লিখতে পারবো। তো এই যে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে এটাই। যদি তাহলে সহজ কথা যদি আমরা বলি, গলনাঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে যে দুইটাই প্রক্রিয়া, তবে একটা হচ্ছে কঠিন থেকে তরলে রূপান্তর করার প্রক্রিয়া, আর একটা হচ্ছে তরলকে বায়বীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া। গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক বলতে কি বোঝায়? এক বায়ুমণ্ডলীয় চাপ এবং যে পরিমাণ তাপের কারণে কোনো একটা কঠিন পদার্থ তরলে রূপান্তর হতে থাকে ওই তাপটাকে বলা হয় গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে আমরা যদি কোনো বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনি তাহলে বরফটা গলতে শুরু করবে, অর্থাৎ কঠিন বরফ থেকে এটা তরলে রূপান্তর হয়ে যাবে। আর এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ পানির ক্ষেত্রে আমরা বলতে পারি স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে আর যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপটা আনি তাহলে ওই তাপমাত্রায় সাধারণত পানি বাষ্পে রূপান্তর হতে শুরু করে, যার কারণে আমরা সহজে বলতে পারি যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনা হবে তখন বরফটা হচ্ছে অর্থাৎ পানিটা সহজে বায়বীয় অবস্থায় রূপান্তর হবে, যেটা আমরা লেখচিত্রের মাধ্যমে দেখব। তাহলে এই 4টা টপিকস আমাদের হচ্ছে যে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। এখানে আমাদের প্রথম টপিকসটা শেষ। তার পরবর্তীতে আসবে আমাদের 2 নম্বর টপিকস, অর্থাৎ যে বরফে তাপ প্রদানের লেখচিত্র। অর্থাৎ একটা বরফে কিভাবে তাপ প্রদানের লেখচিত্র আমরা খুব ভালোভাবে হচ্ছে এখন দেখে নিব যে বরফে তাপ প্রদান করলে কোন ধরনের পরিবর্তন হইতে পারে। তো এটা যদি আমরা দেখি যে বরফের তাপ প্রদানের লেখচিত্রের ক্ষেত্রে প্রথম কথা আমরা একটা লেখচিত্র অঙ্কন করতেছি যার ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর সাধারণত হচ্ছে আমাদের ধরো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপ থাকবে বা তাপমাত্রা। হ্যাঁ, আমরা জানি তাপ এবং তাপমাত্রার মধ্যে 2টা পার্থক্য আছে। একটা হচ্ছে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য হচ্ছে তাপ হচ্ছে এক ধরনের শক্তি, আর তাপকে বোঝার জন্যই হচ্ছে অর্থাৎ তাপমাত্রা হচ্ছে যে কি পরিমাণ তাপ শক্তি আমরা গ্রহণ বা বর্জন করতেছি বা কি পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হচ্ছে, এই তাপ শক্তিটাকে বোঝার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে তাপমাত্রা। তো উপরে বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকবে তাপমাত্রা এবং এক্স অক্ষ বরাবর থাকবে সময়, আর এক্স অক্ষ বরাবর সময় থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের তাপমাত্রাটা থাকবে। এখন এই যে বরফ, আর এখানে আমি ধরলাম এটা 0 বিন্দু, আর এখানে আমি ধরতেছি হচ্ছে যে এটা -5, এটা হচ্ছে -10, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস বিন্দু, ধরো -15। আর উপরের দিকে হচ্ছে যে ধরো এটা হচ্ছে 10, 20, 30, এভাবে হচ্ছে ডট 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 দিয়ে হচ্ছে এখানে ধরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। তো এটাকে হচ্ছে আমরা একটা ধরো হচ্ছে আন্ডারলাইন করে নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 3টা জিনিস, একটা হচ্ছে 0 বিন্দু, একটা মাইনাস বিন্দু, আর একটা হচ্ছে যে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে আর একটা বিন্দু এখানে টোটাল। তো এই প্রক্রিয়ার মাধ্যমে বরফের তাপ প্রদানের লেখচিত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম হচ্ছে আমরা একটা বরফ অঙ্কন করি, বা বরফ ক্ষেত্রে যেটা হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যতই মাইনাসের দিকে যাওয়া যায় ততই সেটা বরফ থাকে। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে ধরো হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস আছে, সেক্ষেত্রেও সেটা হচ্ছে
ধরো -1°C তাপমাত্রা আছে সেটাও বরফ, আবার যেটা -15°C তাপমাত্রা আছে সেটাও বরফ। দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা ধরো হচ্ছে যে এটাও বরফ, বাট এটা হচ্ছে তাপমাত্রাটা কিছুটা তুলনামূলকভাবে বেশি আছে, আর এটা হচ্ছে বরফ যেটা হচ্ছে তাপমাত্রাটা হচ্ছে তুলনামূলকভাবে আরেকটু কম আছে। তো ধরো কোনো একটা বরফ যেটা ছিল -15°C তাপমাত্রা, তো এই বরফকে যখন আমরা তাপ প্রদান করব, তো তখন যে পরিবর্তনটা হয়, যে বরফকে যখন তাপ প্রদান করা হবে তখন এই বরফ যেহেতু একটা কঠিন পদার্থ, তার কঠিন পদার্থে অনেকগুলো কণা দিয়ে তৈরি, আর এই কণাগুলো পরস্পরের সাথে অনেক শক্তভাবে লেগে থাকবে, অনেক আকর্ষণ শক্তির মাধ্যমে লেগে থাকবে। যখন এটার মধ্যে তাপ দেওয়া হবে তখন আমরা পড়েছিলাম যে কণার গতিতত্ত্বে, যে কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন এই কঠিন পদার্থের কণাগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে তারা তাপটাকে শোষণ করে নেবে, তাপটাকে গ্রহণ করে নেবে। যখন তাপটাকে গ্রহণ করবে কিছুক্ষণ পরে দেখা গেছে যে তাপটাকে গ্রহণ করতে করতে একটা সময় আসবে যখন কণাগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হবে, আর যখন কম্পন সৃষ্টি হবে তাদের আন্তঃআণবিক যে আকর্ষণ শক্তিটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকবে, আর যখন ধীরে ধীরে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কমে যাবে তার মানে হচ্ছে আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি কোনো একটা বরফকে যখন আমরা অনেক বেশি পরিমাণ তাপ দিতে থাকবো তখন এই বরফের অবস্থার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। অর্থাৎ যেটা -15°C তাপমাত্রা ছিল এটা আস্তে আস্তে হচ্ছে - থেকে 0°C তাপমাত্রা আসবে। যখন এটা 0°C তাপমাত্রা এসে পৌঁছাবে তখন বরফটা হচ্ছে গলতে শুরু করবে, কারণ আমরা জানি বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা, তার মানে হচ্ছে 0°C তাপমাত্রা আসার সাথে সাথে বরফটা গলতে শুরু করবে, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বরফটা গলতেছে। ধরো যে এখানে 1 খণ্ড বরফ ছিল, ধরো একটা গ্লাস অথবা একটা বোতল বরফ ছিল, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তাপমাত্রা যতই আমি তাপ শক্তি দেই না কেন, যতই এটা হচ্ছে আমরা হিট দেই না কেন, সেক্ষেত্রে হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেটা 0°C তাপমাত্রায় থেকে যাবে। বাট অর্থাৎ শুধুমাত্র অবস্থার পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ কঠিন বরফটা ধীরে ধীরে তরলে রূপান্তর হতে থাকবে। আর যখনই সম্পূর্ণ বরফটা, কঠিন বরফটা তরলে রূপান্তর হয়ে যাবে তখন আমরা যখন তাপ দিতে থাকবো তখন আর অবস্থার পরিবর্তন হবে না, শুধুমাত্র হচ্ছে অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। কারণ আমরা জানি y অক্ষ বরাবর তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা এই অবস্থায় শুধুমাত্র তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। এই যে তাপমাত্রা, এখানেও ছিল পানি, এই 99°C তাপমাত্রা যদি আমি ধরি সেখানেও পানি, এই দুইটা পানির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এটা ছিল 0°C তাপমাত্রা পানি যেটা অনেক ঠান্ডা ছিল, আর এটা হচ্ছে 99°C তাপমাত্রা পানি যেটা অনেক গরম। যখন এই পানির তাপমাত্রাটা হচ্ছে আমরা যখন তাপ শক্তি দিব, তাপমাত্রা যখন 100°C তাপমাত্রার পৌঁছানোর সাথে সাথেই যে পরিমাণ পানি ছিল এটা ধীরে ধীরে আস্তে আস্তে এটা বায়বীয় আকারে হচ্ছে উড়ে যেতে শুরু করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা, অর্থাৎ এই প্রক্রিয়া আমরা যখন আরো যত বেশি তাপ দেই না কেন, এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পানিটা বায়বীয় অবস্থায় রূপান্তর হতে থাকবে, তাপ শক্তির কোনো পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা বায়বীয় অবস্থায় রূপান্তর হয়ে যাচ্ছে। তো আমাদের সবার একটা ভুল ধারণা হচ্ছে, আমরা যখন চুলার মধ্যে হচ্ছে পানিটা হচ্ছে ধরো হচ্ছে গরম করতে দেই, আমরা অনেকে মনে করি যে অনেক সময় হচ্ছে যে পানি ফুটতেছে এরপরেও দেখা গেছে যে আমরা পানিকে অনেক বেশি পরিমাণ হিট দিয়ে রাখি, কেন আমাদের মনে হচ্ছে যে পানিটা আরও বেশি গরম হবে। আলটিমেটলি আসলে না, এই প্রক্রিয়ার মধ্যে যখন পানিটা ফুটতে শুরু করবে, অর্থাৎ 100°C তাপমাত্রায় পানিটা ফুটতে শুরু করে, তার মানে যখন পানি ফুটতে শুরু করবে এটা বায়বীয় আকারে রূপান্তর হতে শুরু করবে। এই প্রক্রিয়ার মধ্যে আমরা যদি তাপ শক্তি আরো বাড়াই দেই তাহলে দেখা গেছে যে পানিটা আরো দ্রুত তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর হবে, অর্থাৎ আমাদের পানির লস হচ্ছে। তো এই প্রক্রিয়ার মধ্যে আমাদের যেটা উচিত, অর্থাৎ পানিকে হচ্ছে বন্ধ করে দেওয়া, অর্থাৎ যে পানিটা ফুটতেছে, অর্থাৎ পানি ফুটতেছে মানে তার তাপমাত্রা হচ্ছে 100°C তাপমাত্রা, এবং এই অবস্থায় এটা হচ্ছে ক্রমান্বয়ে বায়বীয় অবস্থায় রূপান্তর হতে থাকবে, আমাদের পানির লস হতে থাকবে, অর্থাৎ পানির তাপমাত্রার বাড়বে না। তো এই প্রক্রিয়ার মধ্যে দেখো দুইটা অবস্থা তৈরি হয়েছে। একটা হচ্ছে যে এইখানে একটা অবস্থা ছিল যেখানে আমরা যতই তাপমাত্রা দেওয়া হয়েছে, তাপমাত্রার বা তাপের যতই তাপ শক্তি দিয়েছি তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। আবার এখানে একটা প্রক্রিয়া আছে, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা বায়বীয় অবস্থায় রূপান্তর হয়ে যাচ্ছে যত তাপ শক্তি দেই না কেন তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখানে শুধুমাত্র যেহেতু বরফ গলতেছে, এখানে এই তাপমাত্রাটাকে বলা হয় বরফ গলনের, বা এটাকে আমরা এইখানে যে তাপমাত্রা ছিল সেটাকে আমরা, বা তাপ শক্তিটা ছিল সেটাকে আমরা বলতে পারি গলনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ মানে হচ্ছে সুপ্ত তাপ
সুপ্ত যে কোনো জিনিস সেটা হচ্ছে যেটা আড়ালে থেকে যায়, অর্থাৎ যেটা সাধারণত দেখা যায় না। এখানে আমরা অনেক বেশি পরিমাণ তাপ শক্তি দিছি, কিন্তু এই তাপ শক্তিটা আসলে দেখা যায় নাই, এটা সুপ্ত অবস্থায় ছিল, যেটা একটা বরফকে হচ্ছে তরলে, অর্থাৎ বরফকে তরলে কঠিন পদার্থকে তরলে রূপান্তর করার জন্য ব্যবহার হয়েছে, যেটা আলটিমেটলি আমরা লেখচিত্রের কোথাও দেখি নাই। এইখানে যেমন বরফ যখন খণ্ডটা ছিল, যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বরফটা যখন পানিতে রূপান্তর হয়েছে তখনও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, অর্থাৎ এই তাপ শক্তিটা আমাদের দেখা যায় না, যার কারণে এটাকে বলা হয় গলনের সুপ্ত তাপ। আর এইখানে একটা তাপ শক্তি আছে যেটা আমরা ব্যবহার করছি যে পানিকে বায়বীয় অবস্থায় রূপান্তর করতে। এখানে এই তাপ শক্তিটাকেও বোঝা যাচ্ছে না, কারণ এখানে যেমন পানি বাষ্প আকারে উঠতে শুরু করছে সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আবার যখন এখানে আসতেছে সম্পূর্ণ পানিটা বরফে বায়বীয় অবস্থায় রূপান্তর হওয়া পর্যন্ত তাপ শক্তিটা 100 ডিগ্রিতে থাকবে। তো এখানে যে পানিটা ধরো হচ্ছে সুপ্ত অবস্থায় ছিল, যে তাপ শক্তিটা সুপ্ত অবস্থায় ছিল, সেটাকে আমরা বলতে পারি স্ফোটনাঙ্কের সুপ্ত তাপ। স্ফোটনাঙ্কের সুপ্ত তাপ, যে সুপ্ত তাপটা হচ্ছে অর্থাৎ যেটা আমাদের পানিকে অর্থাৎ অবস্থাকে, একটা পদার্থের অবস্থাকে পরিবর্তন করতে ব্যবহৃত হয়েছে, বাট এই তাপ শক্তিটা লেখচিত্রের কোথাও হচ্ছে দেখা যায় না, এটা সুপ্ত অবস্থায় আছে। তো এটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ। বরফ গলনের একটা হচ্ছে বরফ গলনাঙ্কের সুপ্ত তাপ, আর একটা হচ্ছে স্ফুটনাঙ্কের সুপ্ত তাপ। এটাই হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে টোটালটাকে যদি আমি শর্ট করে সামারি করে, তাহলে আমি বলতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে বরফ এখানে ছিল কঠিন অবস্থায়, যখন এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে চলে গেছে তখন এখানে তরল অবস্থায় ছিল বরফের, আর যখন এটা বায়বীয় অবস্থায় রূপান্তর হয়েছে এটা হচ্ছে বরফের গ্যাসীয় অবস্থা, যেখানে আমরা বরফের 3টা অবস্থা দেখতে পারতেছি, যে তাপ প্রদানের মাধ্যমে বরফের কঠিন তরল বায়বীয় অবস্থা রূপান্তর করা যায়। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে জলীয় বাষ্পকে হচ্ছে শীতলীকরণ লেখচিত্র। অর্থাৎ জলীয় বাষ্পকে যদি আমি শীতলীকরণ করতে চাই, তাহলে বরফের যে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প মানে হচ্ছে জল, মানে পানির যে বাষ্পটা। তো ধরো একটা বাষ্প যেটা হচ্ছে যে একটা বদ্ধ অবস্থায়, ধরো এখানে 140 ডিগ্রি বইতে যেটা দেওয়া আছে, ধরো আমি ধরলাম 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা জলীয় বাষ্প আছে, এখানে কিছু জলীয় বাষ্প আছে যেটাকে আমরা চাচ্ছি যে এটাকে বরফে রূপান্তর করব, কঠিনে রূপান্তর করব। জলীয় বাষ্প মানে হচ্ছে জলের বাষ্প, ঠিক আছে? অর্থাৎ জল, এই যে আমাদের বরফ, পানি, জলীয় বাষ্প, তিনটারই সংকেত হচ্ছে H2O। শুধু পার্থক্য কোথায়? যখন H2O এর সাথে S লিখবো সলিড, তখন এটা থাকবে বরফ। যখন H2O এর সাথে L লিখবো মানে লিকুইড, তরল। আর যখন H2O এর সাথে G লিখবো তখন মানে গ্যাসীয় পদার্থ, অর্থাৎ এটা হচ্ছে গ্যাস। তাহলে তিনটারই সংকেত H2O, একটা হচ্ছে S, একটা L, একটা হচ্ছে G, অর্থাৎ একটা হচ্ছে সলিড বা কঠিন, একটা হচ্ছে লিকুইড বা তরল, আর একটা হচ্ছে গ্যাসিয়াস অর্থাৎ গ্যাস। তো যেহেতু জলীয় বাষ্প তার সংকেত হচ্ছে H2O, ধরো এখানে কিছু গ্যাসীয় জলীয় বাষ্প আছে যেটাকে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বদ্ধ অবস্থায় আছে, কারণ খোলা অবস্থা থাকলে তার জলীয় বাষ্পকে আমরা ধরতে পারবো না, সেক্ষেত্রে আমরা এটাকে তরলে রূপান্তর করতে পারবো না বা কঠিনে রূপান্তর করতে পারবো না। সেজন্য আমাদেরকে অবশ্যই সেটা হচ্ছে কঠিন, অর্থাৎ একটা বদ্ধ অবস্থায় থাকতে হবে জলীয় বাষ্পটাকে। এখন যদি আমরা এটাকে কি করতে চাই, ধরো হচ্ছে আমরা কঠিনে রূপান্তর করতে চাই, তাহলে প্রথম কথা আমাকে তাপ হ্রাস করতে হবে। তাপ হ্রাস করতে হচ্ছে মানে যে যখন আমি তাপ হ্রাস করতে করতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, তখন এই জলীয় বাষ্পটা ধীরে ধীরে পানিতে রূপান্তর হইতে শুরু করবে। যেমন ধরো এটা জলীয় বাষ্প ছিল, আস্তে আস্তে হচ্ছে এটা পানিতে রূপান্তর হইতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ জলীয় বাষ্পটা পানিতে রূপান্তর হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা তাপমাত্রা সেমই থাকবে। যখন সম্পূর্ণ জলীয় বাষ্পটা পানিতে রূপান্তর হয়ে যাচ্ছে তখন ধীরে ধীরে তাপ হ্রাস করতেছে, মানে এখানে এবার তাপমাত্রা হ্রাস হইতে থাকবে, বা তাপ শক্তি যখন হ্রাস করতেছি তাপমাত্রাও কমতে থাকবে। এখন যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক একইভাবে পৌঁছাবে, ঠিক এই তরল যে পদার্থটা ছিল এটা আস্তে আস্তে বরফ হইতে শুরু করবে। যে বরফ হইতে শুরু করতেছে, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা বরফে রূপান্তর হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা সেমই থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস। যখন সম্পূর্ণ পানিটা বরফে রূপান্তর হয়ে যাবে তখন যতই তাপ শক্তি কমাবো ততই হচ্ছে তাপমাত্রা কমতে থাকবে। তো এই যে এখানে দুইটা প্রক্রিয়া, এই একই লেখচিত্রের মধ্যে দুইটাই দেখানো আছে। একটা হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র, আরেকটা হচ্ছে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র।